চিরঞ্জিত একাডেমি চ্যানেলে প্রত্যেক প্রাইমারি ইন্টারভিউ প্রার্থীকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো এবং ইতিমধ্যে প্রিপারেশান নেওয়াও শুরু করে দিয়েছো ইন্টারভিউর জন্য। তো এই প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে আমি চিরঞ্জিত স্যার একটু একটু করে তোমাদের যথাসম্ভব সাহায্য করব। সাধারণত যে প্রশ্নগুলো ইন্টারভিউতে করা হয় বা এক্সপার্টরা করে থাকেন, সেই সকল ছোট্ট ছোট্ট টপিক নিয়ে যেগুলো সাধারণত আমাদের মাথার বাইরে পেরিয়ে যায়, হঠাৎ করে মাথায় আসে না যে কোন বিষয় থেকে প্রশ্ন করতে পারে। তো সেই রকম চিন্তা করে একটা লিস্ট বানিয়ে রেখেছি। সেই লিস্ট অনুযায়ী ছোট্ট ছোট্ট ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, ছোট্ট ছোট্ট ক্লাস নেব। এই ছোট ছোট ক্লাসে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করব, অবশ্যই মন দিয়ে শুনবে, যেগুলো তোমাদের প্রাইমারি ইন্টারভিউ ফেস করার ক্ষেত্রে অত্যন্ত সুবিধাজনক হবে। প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়াতে গত যে কবার ইন্টারভিউ হয়েছে তাতে আমাদের মূলত দেশের জাতীয় পতাকা বা আমাদের জাতীয় পতাকার উপর থেকে কিছু প্রশ্ন করা হয়েছে কিছু প্রার্থীকে। তো সেই জন্য আজকে আমরা আলোচনা করব আমাদের জাতীয় পতাকা সম্পর্কে। আমরা এক নজরে দেখে নেব জাতীয় পতাকা সম্পর্কে কিছু তথ্য, যেটা খুবই কাজে আসবে। এমন কিছু তথ্য এখানে উল্লেখ করা আছে হয়তো অনেকে আগে শুনে থাকোনি, এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। সেগুলো আমাদের একটু জেনে নিতে হবে ক্লিয়ারলি, যাতে সহজে সঠিকভাবে কনফিডেন্টলি ইন্টারভিউ ফেস করতে পারা যায়। তাহলে চলে আসি আলোচনাতে। এক নজরে আমাদের জাতীয় পতাকা। ভারতের জাতীয় পতাকাকে মূলত তিরঙ্গা বলা হয় বা ত্রিবর্ণ পতাকা বলা হয়। এটা মাথায় রাখতে হবে, প্রশ্ন আসতেই পারে বা প্রশ্ন জিজ্ঞাসা করতেই পারেন এক্সপার্টরা যে আমাদের জাতীয় পতাকাকে কী নামে চিহ্নিত করা হয়। তিরঙ্গা বা ত্রিবর্ণ পতাকা বলে চিহ্নিত করা হয়। এটি একটি অনুভূমিক ত্রিবর্ণ পতাকা। এটা অতিরিক্ত একটা সংযোজন আমি করেছি, কারণ এই তথ্যটা আমি পেয়েছি তাই সংযোজন করেছি। অনুভূমিক ত্রিবর্ণ পতাকা, যার মূলত 3টি রং ও একটি নীল চক্র রয়েছে। এখানে প্রশ্নের ধাঁধা একটা লুকিয়ে আছে। অনেকের মাথায় হয়তো প্রশ্ন আসতে পারে, আচ্ছা আমরা তো 3টে রং পাচ্ছি, তাছাড়াও তো অশোক চক্র যেটা আছে সেটাতেও একটা রং আছে, তাহলে আমরা তো বলতেই পারি 4টে রং আছে। কিন্তু না, তা বলা যাবে না, আমাদের বলতে হবে 3টি রং আছে এবং তার সঙ্গে একটি নীল চক্র রয়েছে, যে চক্রের নাম অশোক চক্র। আমরা এই পতাকা দেখে নিই একটু, যেটা বললাম সেটাই আছে এখানে। এখানে উত্তোলিত পতাকার একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, এগুলো আমি জাস্ট দেওয়ার জন্য, আমি দেখানোর জন্যই ছবিগুলো দিয়েছি। পরের বিষয়ে চলে আসি। পতাকার 3টি রং এবং তাদের অর্থ কেমন। পতাকার এই 3টি রং আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, উপরে থাকে মূলত গেরুয়া রং। এই গেরুয়া রং হচ্ছে সাহস ও ত্যাগের প্রতীক। এটা খুব ইম্পর্ট্যান্ট বিষয়। 3টে রঙের উপরে প্রায়ই প্রশ্ন করেছেন এক্সপার্টগণ। তো সেই জন্য 3টে রঙের কী কিসের প্রতীক সেটা আমাদের জেনে নিতে হবে। উপরের গেরুয়া রং সাহস ও ত্যাগের প্রতীক, উপরে গেরুয়া রং থাকে, এটাও মাথায় রাখতে হবে। মধ্যের সাদা রং বা মাঝের সাদা রং, যেটা সত্য ও শান্তির প্রতীক। নিচের সবুজ রং সমৃদ্ধি ও উদ্ভিদের প্রতীক, অর্থাৎ সজীবতার প্রতীক। এটা আমরা বলতে পারি সজীবতার প্রতীক। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি অশোক চক্র। অশোক চক্র সম্পর্কেও আমরা একটু জেনে নিই। পতাকার সাদা রঙের কেন্দ্রে রয়েছে নীল চক্র, অর্থাৎ এটি নীল রঙের চক্র, যাকে অশোক চক্র বলা হচ্ছে। অশোক চক্র মূলত প্রগতির প্রতীক, এবং এই যে অশোক চক্রটা এখানে ইনক্লুড করা হয়েছে বা আনা হয়েছে পতাকার মাঝখানে, এটা মূলত গান্ধীজির তৈরি যে চক্র তা থেকেই এটি অনুপ্রাণিত। কেমন উৎস, কোথা থেকে অনুপ্রাণিত হয়ে এই চক্রের আনয়ন করা হয়েছে, এই প্রশ্ন করলে কিন্তু বলতে হবে গান্ধীজির তৈরি চক্র থেকে এটি অনুপ্রাণিত। চক্রটিতে স্পোক বা দণ্ড রয়েছে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এটাও বারে বারে অনেক এক্সপার্ট জিজ্ঞাসা করেছেন যে চক্রের মধ্যে কতগুলি দণ্ড বা স্পোক রয়েছে। অবশ্যই মাথা খেয়াল করে রেখে দেবে বা নোট ডাউন করে নিয়ে রেখে দাও যে চক্রটিতে 24টি স্পোক রয়েছে। এই যে চক্র আমরা বলেছি এটা প্রগতির প্রতীক, সেই প্রগতির প্রতীকটাকে আবার একটু ডিটেলে যদি বলা যায় তাহলে তো আমরা বলতে পারি যা ভারতের নৈতিকতার উন্নতি ও ধারাবাহিক উন্নয়ন নির্দেশ করে। যা ভারতের নৈতিকতার উন্নতি ও ধারাবাহিক উন্নয়ন নির্দেশ করে। অর্থাৎ হয়তো এরকম প্রশ্ন আসতে পারে যে প্রগতির প্রতীক বলতে এখানে প্রগতি বলতে কি বলতে চাওয়া হয়েছে, তখন বলতে হবে আমাদের দেশের নীতিবোধ বা নৈতিকতার উন্নতি এবং ধারাবাহিক উন্নয়নের কথা বলা হয়েছে। অর্থাৎ দেশ আরও ধীরে ধীরে এগিয়ে যাবে, সব কিছুর দিক থেকে সমৃদ্ধশালী হবে, অর্থাৎ প্রগতি হবে। কেমন, নেক্সট স্লাইডে চলে আসি।
এই যে পতাকা প্রথম কখন গ্রহণ করা হয় এবং কখন ব্যবহার করা হয় এ সম্পর্কেও যে তথ্য, খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটা। ভারতীয় জাতীয় পতাকা প্রথম গৃহীত হয়েছিল 22শে জুলাই 1947 সালে, এটা অবশ্যই মনে রাখতে হবে। প্রথম গৃহীত হয়েছিল, যে পতাকাটা আমাদের এখন আমরা ব্যবহার করি সেটা 22শে জুলাই গৃহীত হয়েছিল 1947 সালে, এবং সেটি ভারতীয় সংবিধান সভায় অনুমোদিত হয় এই তারিখে। বর্তমানের যে পতাকা সেটা 22শে জুলাই 1947 সালে প্রথম গৃহীত হয়। কার মাধ্যমে? না, ভারতীয় সংবিধান সভায় অনুমোদনের মাধ্যমে। কেমন? স্বাধীনতার দিন 15ই আগস্ট 1947 থেকে এটি আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত হয়। তাহলে প্রথম গৃহীত হয় বলে 22শে জুলাই 1947, আর আনুষ্ঠানিকভাবে ব্যবহৃত হচ্ছে বলে 15ই আগস্ট 1947 থেকে। এবং আমাদের এটাও মনে রাখতে হবে যে এটি প্রথম দিল্লির লাল কেল্লায় ত্রিবর্ণ পতাকা উত্তোলিত হয়েছিল। দিল্লির লাল কেল্লায় এই ত্রিবর্ণ পতাকা উত্তোলিত হয়েছিল এবং দেশ স্বাধীন হয়েছিল এই উত্তোলনের মধ্য দিয়ে, পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। তারপরে চলে আসি ব্যবহার বিধি নিয়ে। আমাদের পতাকার নির্দিষ্ট একটা ব্যবহার বিধি আছে। ভারতীয় জাতীয় পতাকা ব্যবহারে কিছু নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে, যাকে বলা হয় ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া এই নামে পরিচিত। যে ব্যবহার বিধি সেটি ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া নামে পরিচিত। এটা কিন্তু আমাদের খেয়াল রেখে দিতে হবে, এখান থেকেও কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা। ঠিক আছে, কারণ এই বিষয়ে প্রশ্ন এক্সপার্টরা করেছেন কিনা সেই তথ্য পাওয়া যায়নি, কিন্তু এটা আমাদেরকে মনে রাখতে হবে। কারণ কি, যেহেতু ব্যবহার বিধির একটা নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে আমাদের দেশে, কারণ ভারতীয় সংবিধান সভায় অনুমোদিত হয়েছে মানে সেখানে সংবিধানে কিছু নিয়মকানুন নিশ্চয়ই অবশ্যই লিখে দেওয়া হয়েছে কিভাবে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এটা ব্যবহার বিধি চলে গেল। তারপরে চলে আসছে পতাকার আকার নিয়ে। এখান থেকে বহুবার প্রশ্ন এসছে এবং বহুজনকে প্রশ্ন করা হয়েছে যে ভারতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থ কেমন। এখানে আমাদের মনে রাখতে হবে ভারতীয় জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত হচ্ছে 3:2 বা 3, এই যে অনুপাতের চিহ্ন 2। অর্থাৎ আমরা যদি বলি যে আমাদের যদি দৈর্ঘ্য 3 একক হয় তাহলে প্রস্থ অবশ্যই 2 একক হবে। ঠিক আছে, দৈর্ঘ্য যদি 3 একক হয় প্রস্থ 2 একক হবে। অর্থাৎ আমাদের তাহলে জাতীয় পতাকা হচ্ছে আয়তাকার, এটাও মাথায় রেখে দিতে হবে। আমি এটা লেখা হয়নি, এটা একটা মিস্টেক হয়ে গেছে, লেখা হয়নি। এটা বলতে হবে আমাদের জাতীয় পতাকা আয়তাকার। অনেককেই প্রশ্ন করেছেন এ বিষয়ে এক্সপার্টগণ যে আমাদের জাতীয় পতাকা কী ধরনের আকার, বলতে হবে আয়তাকার। তারপরে চলে আসি, এই অনুপাত ভারতীয় পতাকার সকল অনুমোদিত আকারের জন্য অপরিবর্তিত থাকে। অর্থাৎ যখনই যে কোনো পারপাসে আমাদের ব্যবহার করা হোক না কেন, সংবিধানের নিয়ম অনুযায়ী এই আকার কিন্তু কোনোরূপভাবে পরিবর্তন করা যায় না। এটা কিন্তু আমাদের জাতীয় পতাকার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই যে আকার, এটা কিন্তু একটা আদর্শ আকার। ঠিক আছে, এবারে চলে আসি এর ইতিহাস ও উৎপত্তি নিয়ে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তথ্য, কারণ যে কোনো বিষয়ের ক্ষেত্রে তার একটা অরিজিন অর্থাৎ উৎপত্তি লুকিয়ে থাকে, তার পেছনে একটা ইতিহাস লুকিয়ে থাকে, প্রেক্ষাপট লুকিয়ে থাকে। তেমনি আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকার ক্ষেত্রেও তা কিন্তু লুকিয়ে আছে। সেটা কি, আমাদের যে পতাকাতে যে চক্রটি পাচ্ছি অশোক চক্র, সেটি মূলত ভারতের ঐতিহাসিক যে অশোক স্তম্ভ আছে তার একটি অংশ। ঠিক আছে, অশোক স্তম্ভের একটি অংশ, যা উত্তরপ্রদেশের সারনাথে পাওয়া গেছে। এটা মাথায় রেখে দিতে হবে, কোথায় পাওয়া গেছে না, অশোক স্তম্ভ পাওয়া গেছে উত্তরপ্রদেশের সারনাথে। তারই একটি অংশ হচ্ছে এই চক্রটি। সম্রাট অশোকের শাসনকালে এই স্তম্ভ কিন্তু স্থাপন করা হয়েছিল। তাহলে এই চক্রের উৎস কিন্তু আমরা পাচ্ছি সেই সুদূর অতীতের ইতিহাস থেকে। ঠিক আছে, সম্রাট অশোকের শাসনকালে এই স্তম্ভ স্থাপন করা হয়েছিল, যার একটি অংশ চক্র, এবং সেটি পাওয়া গেছে উত্তরপ্রদেশের সারনাথে। এই ভারতের যে পতাকায় এই চক্র, এটি মূলত বৌদ্ধ ধর্মের ধর্মচক্রের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে। ভারতের পতাকায় এটি বৌদ্ধ ধর্মের ধর্মচক্রের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এই যে চক্র, এই চক্র হচ্ছে ধর্মচক্র এবং সেটা বৌদ্ধ ধর্মের। ঠিক আছে, তাই বলা হয়েছে বৌদ্ধ ধর্মের ধর্মচক্রের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে। এখানে প্রশ্ন করতেই পারেন এক্সপার্টগণ যে কোন ধর্মের ধর্মচক্রের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে। এটা কিন্তু মাথায় রেখে দিতে হবে, বৌদ্ধ ধর্মের ধর্মচক্রের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
যা সংস্কৃতির ঐতিহ্য, আধ্যাত্মিকতা ও শান্তিপূর্ণ অগ্রগতির প্রতিফলন। অর্থাৎ বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে এই ধর্মচক্রের যে বিষয়গুলো চক্রের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে সংস্কৃতির ঐতিহ্য, আধ্যাত্মিকতা ও শান্তিপূর্ণ অগ্রগতির প্রতিফলন। এবারে চলে আসি পতাকার সৃষ্টিকর্তা কে ছিলেন, অর্থাৎ এই পতাকাকে কে ডিজাইন করেছিলেন সেটা সম্পর্কে জেনে রাখি। কারণ পতাকা তো হঠাৎ করে চলে আসে না, ডিজাইন করে সেটাকে আনা হয়েছিল। তো সেই ডিজাইনের ক্ষেত্রে কার অবদান, তিনিও এক মহান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। তিনি কে ছিলেন এবারে জেনে নিচ্ছি। এটি ডিজাইন করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। পিঙ্গালি ভেঙ্কাইয়া, এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা জিজ্ঞাসা করা হয়েছে। এই পতাকা ডিজাইন করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। তিনি একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। পিঙ্গালি ভেঙ্কাইয়া অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ছিলেন এবং একজন স্বাধীনতা সংগ্রামী ও জাতীয়তাবাদী ছিলেন। তিনিই মূলত এটি ডিজাইন করেছিলেন। তিনি অনেক আগে থেকেই ডিজাইন করেছেন পতাকা। ধীরে ধীরে রঙের পরিবর্তন ঘটেছে, আবার মডিফাই হয়েছে, আবার পরিবর্তন ঘটেছে, দিয়ে ফাইনালি ওই 22শে জুলাই 1947 কিন্তু সেটা প্রথম গ্রহণ করা হয়েছিল এবং আনুষ্ঠানিকভাবে ব্যবহার করা হয়েছিল 15ই আগস্ট 1947 এবং প্রথম দিল্লির লালকেল্লাতে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। ঠিক আছে, তো এই হচ্ছে এক নজরে আমাদের জাতীয় পতাকা সম্পর্কে কিছু তথ্য দিলাম। আশা করি এই তথ্য তোমাদের খুবই উপকারে আসবে। এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটা সাধারণত আমাদের সাধারণ জ্ঞানের আয়ত্তের মধ্যে নেই। অনেক কিছু তথ্য আছে যেগুলো সাধারণ জ্ঞানের অনেকটাই আয়ত্তের বাইরে ছিল। তো সেগুলো আমি চেষ্টা করেছি যতটা সম্ভব দেওয়ার এবং সেটা খুবই উপকারে আসবে। আরও যদি তথ্য পেতে চাও অবশ্যই তোমরা আরও গভীরভাবে স্টাডি করো এবং এইভাবে ধীরে ধীরে ছোট্ট ছোট্ট বিষয়ের ওপরে যেগুলো সাধারণত প্রশ্ন করে থাকেন এক্সপার্টগণ সেই বিষয়ে এরকম আমরা এই ক্লাসে আমরা ভিডিও আপলোড করব। আমি ভিডিও আপলোড করব তোমাদের সুবিধের জন্যই। তোমরা ভালো করে প্রস্তুতি নাও, তোমরা ভালো করে ইন্টারভিউ দাও, কেমন? আর সবার শেষে বলবো তোমরা ভালো থেকো এবং সফল হও তোমরা। আর যদি এই ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সেই সঙ্গে সঙ্গে বেল আইকনটি প্রেস করো। বেল আইকনটি প্রেস করলে পরবর্তী ক্লাসের আপডেটের নোটিফিকেশান পেয়ে যাবে, যেখানে ইন্টারভিউর রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য থাকবে। সবাইকে এই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার পরের ক্লাসে দেখা হবে, কেমন?